বন্ধুরা নমস্কার। আজকের এপিসোড বাংলায় নতুন সরকার অন্নপূর্ণা ভান্ডার যোজনা 2026। আজকের বিষয় 12 পাতার ফর্ম ফিল আপ সম্পূর্ণ গাইড, অনলাইন ও অফলাইন আবেদন কিভাবে করবেন, ডকুমেন্টস কি কি লাগবে, সেট আপ কিভাবে হবে, স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো আজকের এপিসোডটা একটু লম্বা হবে, লাস্ট অব্দি শুনবেন। আর এটা প্রত্যেক পরিবারের জন্য কিন্তু সরকার যে সহায়তা প্রদান করছে তাদের জন্য সবার দরকার। তো আজকের এপিসোডে সবাইকে স্বাগত। বাংলার নতুন সরকার মহিলাদের জন্য শুরু করেছেন অন্নপূর্ণা ভান্ডার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়া হবে। অনেকেই এখন জানতে চাইছেন 12 পাতার ফর্ম কিভাবে ভরতে হবে, অনলাইনে আবেদন কিভাবে করবেন, অফলাইনে কোথায় জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, নতুন আবেদন করতে হবে নাকি পুরনো লক্ষ্মীর ভান্ডার থেকেই যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত বলি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন বা পাচ্ছেন না বা পাননি, আবেদনও করেননি, সবার জন্য কিন্তু আজকের এই অন্নপূর্ণা যোজনা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন। তো প্রথমে আমি দেখাবো অনলাইনে কিভাবে ভরবেন, তবে সবচেয়ে ভালো অফলাইনে। অনলাইনে ভরতে গেলে আপনাদের কিছু প্রবলেম আসবে। প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেগুলো জেপিজে কিংবা পিএনজি ফর্মে সেট করে সেটাকে সাইজটাকে কম করে তবে আপলোড করতে হবে, একটু আপনাদের পক্ষে ক্রিটিক্যাল হবে। তো আমি ফোনে আপনাদেরকে ডকুমেন্টস কিভাবে ভরতে হবে সেগুলো দেখাবো অনলাইনে মোবাইলের দ্বারা। তারপরে অফলাইনটা ডিটেলস বেশি করে দেখাবো। তো সবার পক্ষে ভালো অফলাইনে ফর্ম কিভাবে জমা করবেন, কিভাবে ভরবেন, কোথায় ফর্ম পাবেন, ডিটেলস বলবো। তো চলুন আজকের এপিসোড শুরু করি। তো বন্ধুরা দেখুন, অনলাইনে সবচেয়ে প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন, নেট অন আছে কিনা দেখে নেবেন। আপনি সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, দেখুন স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন socialregistry.wb.gov.in। ওখানে যেই আপনি সার্চে অপশনটা টিপবেন তখনই আপনার উপরে যেটা আসবে আপনি দেখতে পাচ্ছেন, ওখানে socialregistry.wb.gov.in, ওটাতে টাচ করবেন। উপরেই আসছে, কিন্তু আমার ফোনে উপরে আসছে, আপনাদের ফোনেও আসবে। তারপরে যে পেজটি খুলবে ওটাতে লেখা আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। তো এটাতে উপরেই আছে দেখুন সিটিজেন আর ফ্যামিলি লগ ইন। তো এখানে উপরটায় আপনি টাচ করবেন, অ্যাক্সেস আসবে আপনার। ওখানে টাচ করতেই আপনাকে যে পেজটা ওপেন হলো আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার যেমন নর্থ 24 পরগনা, আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করছি। এখানে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর ফর্মটা খুলবে। তো মোস্টলি আপনি মেন মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটাই দেবেন। আমি ওটা দিচ্ছি। তার নিচে দেখুন সিকিউরিটি ক্যাপচা একটা আছে। সিকিউরিটি ক্যাপচাটা বেসিক্যালি দুটো সংখ্যার প্লাস মার্ক দিয়েছে, আপনি এটা রোবট করছে না ম্যানুয়াল করছে সেটা দেখার জন্য। এখানে দেখুন 19+14 আছে, ওই দুটো টোটালটা আমাকে নিচেতে লিখতে হবে। তাহলে আমি এটা টোটাল লিখে দিচ্ছি 33। ঠিক আছে, এটা লিখে দেবো আর মোবাইল নাম্বারটা দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি হবে, রিকোয়েস্ট ওটিপিটা টাচ করলাম, একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে 6 ডিজিটের ওটিপি, ওটা এখানে ভরতে হবে। দেখুন আমার ওটিপি এসে গেছে, আমি দিচ্ছি। ওটিপিটা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলাম। ভেরিফাই কন্টিনিউ করতেই দেখুন যে পেজটা খুলবে, এই পেজটা দেখুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি, ফার্স্টে যেটা খুলবে হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড মেম্বার আপনার রাইট সাইডে দেওয়া আছে। আপনার ফ্যামিলিতে টোটাল যজন মেম্বার, এখানে আপনি ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন, এখানে অপশন আসবে। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার 2, আবার অ্যাড ফ্যামিলি করলে আবার ফ্যামিলি মেম্বার 3, আবার অ্যাড মেম্বার করলে ফ্যামিলি মেম্বার 4। আমরা 4 জন আছে, ওই জন্য 4টে ফ্যামিলি মেম্বার করে রাখলাম। যজন আছেন 10 জন পর্যন্ত কিন্তু একটা ফ্যামিলিতে করা যাবে।
তো সবচেয়ে প্রথমে আপনার হেড অফ দ্য ফ্যামিলি অ্যাজ পার আধার অ্যান্ড অফিসিয়াল আইডি। তো আধারের যে নাম আছে সেই নামটা আপনাকে লিখতে হবে। আমি কিছু কিছু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, ঠিক আছে? জেন্ডার সিলেক্ট করবেন, তাড়াতাড়ি বলবো কেন অনলাইনে খুব কম লোকই করবে, ম্যাক্সিমাম অফলাইনে করবে। ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি আমি আনরিজার্ভ, মানে কোনো ক্যাটাগরি মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থাকলে সেটা অবশ্যই সিলেক্ট করবেন, কিন্তু তার সার্টিফিকেট আপনার চাই। তো আমি আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করলাম। কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে, আধারের সঙ্গে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি 4, তো 4 লিখলাম আমি। ডিসএবিলিটি স্ট্যাটাস, ডিসএবিলিটি কেউ যদি হ্যান্ডিক্যাপ্ট হন বা ডিসএবিলিটি থাকে তিনি লিখবেন, আদারওয়াইজ ডিসএবিলিটি নো করবেন। যদি ডিসএবিলিটি স্ট্যাটাসে টাচ করেন তাহলে ডিসএবিলিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে, সেটাকে কত পার্সেন্টেজ ডিসএবিলিটি, এবং আপলোড ফাইল নিচেটা আসছে দেখুন। আর আপলোড ফাইলে প্রত্যেক জায়গাতে কিন্তু একই জিনিস লেখা থাকবে, ফরম্যাট জেপিজে, পিএনজি, পিডিএফ, জেপিইজে, আর সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবি। তো আপনার যে ফটোগুলো ফোনে তুলবেন সেগুলো পিডিএফ ফর্মে বানাতে হবে, কিংবা পিএনজি ফর্মে, কিংবা জেপিজে ফর্মে। আর সাইজটা যদি বেশি হয় কম করার জন্য আপনি অনলাইনেও ওটা কম করে নিতে পারবেন, অনলাইনে অনেক অপশন আছে। তো এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আধার নাম্বার ফিল আপ করতে হবে। তারপরে দেখুন ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরিয়া টাইপ, পিনকোড, পুলিশ স্টেশন, ভোটার কার্ড, এপিক নাম্বার, এপিক নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এবার যখনই আধার নাম্বার ফিল আপ করবেন বা এপিক নম্বর ফিল আপ করবেন তখনই কিন্তু আপলোড করার অপশন আসবে। আমি আপনাকে একটা যে কোনো কিছু ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি আধার নাম্বারটা লিখলাম, লিখতেই কিন্তু আপলোড ফাইল আসলো। আধার নাম্বারটা আমি হেজ করে দিচ্ছি, কারণ পার্সোনাল ডকুমেন্টস কোনো ইউটিউব ভিডিওতে দেওয়া যায় না। তো যখনই আপনি এটা আপলোড টাচ করবেন তখনই কিন্তু আপনাকে এই ফরম্যাটে আর এই সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো এটা আপনি বুঝতে পেরে গেছেন যে আপলোড যখনই আধার নাম্বার বা ভোটার কার্ড যেগুলো আপলোড করতে হবে ডকুমেন্ট, সেগুলোতে প্রত্যেকটাতে একই জিনিস আসবে, বারবার আমি বলবো না। এবার অ্যাড্রেসে কলমে গিয়ে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। ওইগুলো ফিল আপ করার পর আপনাকে ভোটার এপিক নাম্বার, যেটা ভোটার কার্ড আইডি নাম্বার ফিল আপ করতে হবে। এই যেগুলো ফিল আপ করা হলো এগুলো আপলোড হওয়ার পরেই নেক্সট অপশনে যাবে। তারপরে নেক্সট করে যে যে পেজগুলো আসবে ওইভাবে আপনাদেরকে ভরতে হবে। এটা ইজি, এমন কিছু অসুবিধা নেই। আর আমি যেহেতু অনলাইনে ভরছি না তাই অনলাইনটা আমি কমপ্লিট দেখাচ্ছি না, আমি অফলাইনে ভরেছি। আর বারবার বলছি অনলাইনে ভরতে যাবেন না। অনলাইনে ভরতে যাওয়া মানে আপনাদেরকে নিজেদের পক্ষে অসুবিধা হবে, নইলে সাইবার ক্যাফে গিয়ে আপনাদেরকে হেল্প নিতে হবে, সেখানে 150 টাকা চার্জ নেবে। তার চেয়ে সবচেয়ে ভালো আপনি অফলাইনে ভরুন। এবার অফলাইনে ফর্মগুলো কিভাবে ভরবেন স্টেপ বাই স্টেপ সেটা আমি দেখাচ্ছি। কোথায় জমা করবেন, কোথায় ফর্ম পাবেন সেগুলো আমি বলে দিচ্ছি। দেখুন আমার ফর্ম আমার হাতে রয়েছে। এটা প্রত্যেকটা বিএলআরও আপনার এরিয়াতে একটা রুমে বসে থাকবে, বা তার বাড়িতে হোক বা কোনো অফিসে হোক, বা আপনি এসডি অফিস, বিডিও অফিসেও পাবেন। অনেক জায়গায় আপনাদেরকে অ্যানাউন্স করা হচ্ছে পার্টির তরফ থেকে। তো কোথায় এটা পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনি নিজে নিয়ে এসে আপনি নিজে ফিল আপ করে আপনি ডকুমেন্টসের সঙ্গে জমা দিতে পারেন, অথবা সেখানে বসেও যারা ফিল আপ করতে পারবেন না তাদের ফিল আপ করে দিচ্ছি। তো ফর্মটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি, প্লাস আমি প্রথম পড়ে শোনাচ্ছি। দেখুন প্রথম পেজ, এটা 12 পেজের ফর্ম, খুব একটা সময় লাগে না, খুব বেশি ক্রিটিক্যালও নয়, খুব সহজ। প্রথম পেজেই আপনার 3-4টে যে লাইন টানা আছে সেটা দেখবেন পারিবারিক পরিচয়। প্রথমেই পরিবারের প্রধানের নাম, HOF, হেড অফ দ্য ফ্যামিলি, সেখানে আপনার নাম লিখবেন। যেমন আমি আমার নাম লিখেছি। আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিং দিয়ে লিখবেন। ইংরেজিতে লিখলেই ভালো হয়, কারণ অনেক কিছু জিনিস ইংরেজিতেই আপনাদেরকে লিখতে হবে। জন্ম তারিখ আপনি দেবেন, আমি কিছু কিছু হাইড করে দিলাম আমার পার্সোনাল ডকুমেন্টস যেগুলো। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা বা অন্যান্য। পুরুষ আমি যেহেতু সে পুরুষ টিক করলাম, মহিলা হলে মহিলা টিক করবেন। পরিবারের প্রধানের আধার নম্বর, যে হেড অফ দ্য ফ্যামিলি তার আধার নম্বরটা এখানে লিখতে হবে। আধার নম্বর লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে
তার পারিবারিক আইডিটা কিন্তু অনলাইনে গিয়ে আপনাকে খুঁজে বার করতে হবে। সেটা কিন্তু রেশন কার্ডের যে নাম্বারটা ওটা কিন্তু নয়, ওই নাম্বারটা দিয়ে একটা পারিবারিক আইডি পাওয়া যায়। সেটা যদি কেউ না জানেন কমেন্টস বক্সে লিখবেন, নেক্সট এপিসোডে আমি বলে দেবো। পরিবারের সদস্য সংখ্যা, আমার পরিবারের সদস্য সংখ্যা 4, আমি, মিসেস, মেয়ে, ছেলে। ঠিকানা আমার ঠিকানা যেখানে আমি রয়েছি, আমার পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানকার ঠিকানা দিলাম। কেউ যদি ভাড়া থাকেন সেখানকারও দিতে পারেন, যেখানকার আপনি ভোটার সেই এরিয়া থেকে এটা ফিল আপ করবেন। যোগাযোগ নম্বর, আপনি যোগাযোগ নম্বর দেবেন আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যে মোবাইলটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। এগুলো আমি সব হাইড করে দিচ্ছি। তারপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। এইবার আসছে আপনার পরিবারের আরো 3 জন যে সদস্য আছে হেড অফ দ্য ফ্যামিলি ছাড়া, তাদের সদস্য নম্বর 1, তার নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তার সাথে আপনার কি মানে সে কি মেল ফিমেল সেটা লিখবেন। ওয়াইফ যদি হয় তাহলে ফিমেল লিখলাম। প্রধানের সঙ্গে সম্পর্ক, আমি যেমন ওয়াইফ লিখলাম। আধার নম্বর, আপনি ওনার আধার নম্বরটা লিখবেন। সদস্য নম্বর 2, নাম লিখবেন, তার ডেট অফ বার্থ লিখবেন, লিঙ্গ লিখবেন। তারপরে যেহেতু মেয়ে আমার তো আমি ফিমেল লিখলাম এবং আধার নম্বর দেবেন। ঠিক আছে। 3 নম্বর সদস্য দেখুন, 3 নম্বর সদস্য আমার ছেলে, নাম লিখলাম, ডেট অফ বার্থ দিলাম, মেল, আর সন লিখে দিলাম, প্লাস আধার নাম্বার দিলাম। 3টে সদস্য প্লাস এই হেড অফ দ্য ফ্যামিলি, 4 জন আমরা। এবার নেক্সট 10 নম্বর কলমে আসছি, এটা সেকেন্ড পেজ চলছে। 10 নম্বর কলমে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস গুলো কিন্তু দিতে হবে, এখানে ভয়ের কিছু নেই। প্রত্যেক মহিলা কিন্তু এই অন্নপূর্ণা রোজগার যোজনা আপনারা অবশ্যই করতে পারেন। তার নিজস্ব যদি সে সরকারি চাকরি না করেন বা নিজে যদি পেনশন না পান, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। গভর্নমেন্ট কাকে দেবে না দেবে সেটা পরের কথা। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফএসসি কোড নাম্বার, সেম সদস্য 1, সদস্য 2, সদস্য 3 একইভাবে আপনি দিতে থাকবেন। নেক্সট চলে আসছি 11 নম্বর কলম, 3 নম্বর পেজ। এখানে এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার দেবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, কোন বিধানসভা ক্ষেত্রের আর অংশ নাম্বার। আমার ভোটার কার্ড নাম্বার দিলাম, আমি 107 নোয়াপাড়ার আন্ডারে পড়ি, সেটা আমি এখানে মেনশন করলাম। সেম সদস্য 1 ওয়াইফের, সদস্য 2 ডটার, সদস্য 3 সন দিয়ে দিলাম। এইবার 12 নম্বর কলম আছে সংরক্ষিত অসংরক্ষিত, এই ব্যাপারগুলো আসছে। যারা কাস্টের সার্টিফিকেট আছে যে কোনো ধরনের কাস্টে, তারা সেখানে কলমগুলো আছে দেখুন, অসংরক্ষিত আনরিজার্ভড, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল যে ইডব্লিউএস বলা হয়, এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এই সমস্ত যারা যে কাস্টে পড়েন তার কাছে সার্টিফিকেট থাকে তবেই ঠিক করবেন, আদারওয়াইজ আমি আনরিজার্ভ অসংরক্ষিত আমি ঠিক করে দিলাম। এরপরে আসছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তো এখানে হ্যাঁ আমাদের রেশন কার্ড আছে, আমি হ্যাঁ করলাম। যাদের নেই তারা না করবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করবেন। এখানে অনেক ধরনের রেশন কার্ড হয়, যেমন AAY, PHH, SPHH, RKSY1, RKSY2, আমার RKSY1, তো আমি RKSY1 এ ঠিক করলাম। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি প্রতি মাসে রেশন তোলেন হ্যাঁ লিখবেন, যদি কোনোদিন রেশন তোলেননি তাহলে না লিখবেন। এরপর হচ্ছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 2টো থাকে তাহলে না লিখবেন, যদি 3টে থাকে বা 3টের বেশি থাকে হ্যাঁ লিখবেন, আমি হ্যাঁ লিখলাম। পারিবারিক জমির মালিকানা, যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে তাহলে না লিখবেন, যদি আপনার নিজস্ব বাড়ি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখতে হবে, আর সেই বাড়ির ডকুমেন্টস এর কিছু আপনাকে পাঠাতে হবে। এটা 3 নম্বর পেজ কমপ্লিট হয়ে গেল। এবার আসছি 4 নম্বর পেজে। দেখুন 4 নম্বর পেজের প্রথমে আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। তো যেহেতু অন্যান্য জায়গায় কোনো জমি আমার নেই, আমার শুধু এই বাড়ির জমিটুকুই আছে, সেই হিসাবে আমি 3.3 শতক 2 কাঠা জমির উপর বাড়ি, সেটা এখানে লিখে দিলাম। এর সাথে আপনাকে প্রুফ কি দিতে হবে, রেজিস্ট্রেশনের নথি সব, আর জমির নথি। আপনি যদি মিউটেশনের শুধু জেরক্সটা দেন, যে মিউনিসিপ্যালিটি বা যেখান থেকে পঞ্চায়েত থেকে যেটা মিউটেশন হয়েছে আপনার নামে জমিটা আছে, তার একটা ডকুমেন্টস দিলেই হবে, দলিলের কপি হোক বা মিউটেশনের
সার্টিফিকেট মিউটেশনের কপি বা পর্চার কপি আপনি একটা অ্যাটাচ করে দিতে হবে। যানবাহন আপনি বা আপনার পরিবারের সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে আপনার প্রাইভেট কোনো কার আছে কিনা, যদি থাকে হ্যাঁ লিখবেন, এখানে ভয়ের কিছু নেই। আমার আছে, আমি হ্যাঁ লিখলাম। কটা আছে? একটা। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলাম। কি ধরনের গাড়ি, মডেল আমি লিখে দিলাম, সাইডে দেখুন। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনাদের কোনো স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আদারওয়াইজ না লিখবেন। আমাদের স্বাস্থ্য বীমা কারো নেই, করা হয়নি, যার জন্য আমরা না লিখলাম। তারপরে আসুন দেখুন 4 নম্বর পেজের শেষের দিকে নিচের দিকে, আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? ইয়েস, আমি যেহেতু পেনশন হোল্ডার, আমি ট্যাক্স রিটার্ন ভরি, তাই হ্যাঁ লিখলাম। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, সবার এখন প্যান কার্ড ম্যাক্সিমাম সবারই বানানো আছে, যার না নেই তো না লিখবেন, আর যার যার আছে তিনি হ্যাঁ যদি হয় তাহলে আপনার প্যান নাম্বার উল্লেখ করতে হবে প্রত্যেক জনের। হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখে তার প্যান নাম্বার, সদস্য নম্বর 1 নাম লিখে প্যান নাম্বার, সদস্য নম্বর 2 নাম লিখে প্যান নাম্বার, সদস্য নম্বর 3 নাম লিখে প্যান নাম্বার। প্যান নাম্বারগুলো আমি হাইড করে দিলাম। এবার চলে আসুন 5 নম্বর পেজে, কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলি কি ধরনের কর্মসংস্থান, আমি সরকারি ক্ষেত্রে ছিলাম তো সরকারি ক্ষেত্র লিখে দিলাম। বাকি সদস্য নম্বর 1 বেকার, ওয়াইফ কিছু করে না। সদস্য নম্বর 2 বেকার মেয়ে। সদস্য নম্বর 3 ছেলে, ওনার কলমও বেকার লিখে দিলাম। যদি কেউ কিছু করে সেটা আপনি সেই কলমটা ভরবেন। এবার 6 নম্বর পেজে আসুন, 8 নম্বর কলম, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা। প্রাপ্তবয়স্ক মানে 18 বছর উপর যজন সদস্য আছে তাদের লিখবেন। শিক্ষিত যারা, এখন মোস্টলি সবাই শিক্ষিত, ক্লাস 1 2 3 4 যাই পড়েছেন শিক্ষিত, একদম ইলিটারেট না হলেই হবে। তো আমাদের 4 জন শিক্ষিত, 4 জনই শিক্ষিত লিখে দিলাম। পরিবারের প্রধান যে HOF শিক্ষিত ঠিক করবেন এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা লিখবেন। আমি আমার ক্ষেত্রে লিখে দিলাম। সদস্য 1 ওয়াইফ কতদূর পড়াশোনা করেছে লিখে দেবেন, 10th হোক, 10+2 বা HS হোক। তারপর সদস্য নম্বর 2 শিক্ষাগত যোগ্যতা, সে গ্র্যাজুয়েট, MBA, PhD যা কিছু থাকবে লিখে দেবেন। সদস্য নম্বর 3 শিক্ষিত করবেন এবং সর্বোচ্চ তার শিক্ষাগত যোগ্যতা। এবার কেউ যদি ক্লাস 9-এ 8-এ 7-এ পড়ে সেগুলো লিখবেন, তার উপরে আরো কিছু ডিটেলস পড়তে হবে, সেগুলো আসবে। এবার দেখুন 7 নম্বর পেজে, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েতের সংস্থার মানে পলিটিক্সের মধ্যে যুক্ত আছেন কিনা, কোনো পদে আছেন কিনা। তো আমাদের না, যেহেতু হ্যাঁ থাকলে হ্যাঁ লিখবেন, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর এইসব লিখতে হবে। তো আমার না, আমি না করে দিলাম। 6 নম্বর কলমে কি বলছে, কোন সদস্য কি সরকারি পেনশন ভোগী। এখানে আমি যেহেতু সরকারি পেনশন ভোগী আমি হ্যাঁ করলাম। তো যিনি সরকারি পেনশন ভোগী তার সদস্য নম্বর, তিনি কি কোনো সদস্যের মধ্যে পড়েন না হেড অফ দ্য ফ্যামিলি। আমি যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হেড অফ দ্য ফ্যামিলি HOF লিখলাম। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ যুক্ত করতে হবে। তো আমি যে পেনশন স্লিপ দিতে পারেন, বা যারা সরকারি চাকরিজীবী তারা তাদের পেমেন্ট স্লিপ দিতে পারেন, মান্থলি যে পেমেন্ট স্লিপ, কিংবা আমাদের পিপিওর কপি জেরক্স করে দেওয়া যায়। 7 নম্বর, কোন সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন। GST যেহেতু আমাদের কোনো GST নাম্বার নেই, না করে দিলাম। পরিবারের মোট বার্ষিক আয় টোটাল সবার মিলিয়ে, যদি অন্য কেউ কোনো বিজনেস করে, চাকরি করে, সবার মিলিয়ে, তো আমার পরিবারের শুধু আমারই শুধু পেনশন আছে, সেটার টোটাল বার্ষিক আয় মানে 12 মাসের 1 মাসে যত আসে সেই হিসাবে 12 মাসের আয়টা আপনি এখানে লিখে দেবেন। CA আবেদন, এবার অন্যান্য নথি, পরিচয় নথি। CA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যারা CA আবেদন করেছেন বাইরের দেশ থেকে এসে, যারা বাংলাদেশ থেকে এসে এখানে CA এর জন্য আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেহেতু আমাদের দরকার নেই এই কলমটা, কোথাও কিচ্ছু লেখার দরকার নেই, পুরো খালি থাকবে। দেখুন অনেক পেজ ফিল আপ করতেই হয় না। 8 নম্বর পেজটা আমার ক্ষেত্রে কিচ্ছু ফিল আপ করার দরকার নেই। নেক্সট আছে অন্যান্য, কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি কারো থাকে
কোন নম্বর সদস্য বা হেড অফ দ্য ফ্যামিলি বা সদস্য নম্বর 1, 2, 3 তার ক্ষেত্রে মেনশন করবেন, আইডি সংখ্যা লিখবেন, যে তারিখ ইস্যু হয়েছে সেই ডেটটা লিখবেন। কারো স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকতেই পারে, সেগুলো লিখবেন। আমার যেহেতু নেই, আমার লেখার দরকার নেই। তারপর আছে যদি SIR এ 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অনেকের SIR এ ভোটার কার্ডের জন্য নাম বাদ পড়েছিল, তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন সেখানে তাদের ক্ষেত্রে এই কলমগুলো ভরতে হবে, আদারওয়াইজ কিচ্ছু ভরার দরকার নেই। আমার যেহেতু কোনো প্রয়োজন নেই, এই কলমটা কিচ্ছু ভরার দরকার নেই। এবার 9 নম্বর পেজ, 9 নম্বর পেজে চলে আসুন। সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা আগেও বললাম যারা ক্লাস 8, 9, 7, 6, 2, 3-তে পড়ে তাদের এখানে ডিটেলস গুলো দিতে হবে। যদি কারো বড় বাচ্চা হয় তাদের দেওয়ার দরকার নেই। এবার এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা আছে। শিশুর সদস্য নম্বর, শিশু সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে, এইগুলো কিন্তু এখানে মাদ্রাসায় পড়ে, স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, এগুলো সব লিখতে হবে। সেম যতগুলো বাচ্চা থাকবে তাদের এই কলমটা ভরতে হবে 9 নম্বর পেজে। এবার চলে আসুন, আমার যেহেতু কিছু নেই আমি কিছু বললাম না। এবার 10 নম্বর পেজ, 10 নম্বর পেজে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যাদের বাচ্চা কম বয়স তাদের টিকাকরণের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ওরা জানতে চাইছে সরকারিভাবে টিকা লাগিয়েছেন কিনা। এগুলো খুব একটা ম্যাটার করে না, যদিও ডকুমেন্টসে আছে, ওটাগুলো দিতে হবে। অনেকে ভাবছেন এই 12 পাতার ফর্ম ফিল আপ করে কি লাভ, কিন্তু দেখুন এর আগের লক্ষ্মীর ভান্ডারে প্রচুর দুর্নীতি হয়েছে, যারা জেন্টসরাও লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, তার জন্য এইগুলো কিন্তু দরকার আছে। এগুলো খুব একটা কঠিনও নয়, আর এগুলোর জন্য বেশি পরিশান হবেন না। তো শিশুর হ্যাঁ টিকাকরণ যদি হয়ে থাকে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে যেটা লিখবেন। টিকাকরণ করা হয়নি সেটাও লিখতে পারেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড, আইডি, যদি না থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এগুলো সব লিখতে হবে, একটু ডিটেলস লিখতে হবে। এবার সরকারি প্রকল্পে আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? আগে কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা কিন্তু ডিবিটি লিঙ্ক ছিল না। ডিবিটি লিঙ্ক না থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। এখানে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক অবশ্যই দরকার। তো এখানে আমি না লিখলাম, কারণ আমরা ডিবিটি লিঙ্কের আন্ডারে কোনো সুবিধা এখানে পাচ্ছি না। তো এখানে এটা আপনাকে ঠিক করতে হবে। পরিবারের প্রধান না, সদস্য সংখ্যা, যারা 1 নম্বর সদস্য হ্যাঁ, যদিও এটা ডিবিটি লিঙ্কে পাওয়া যাচ্ছিল না, কিন্তু যেহেতু সরকারি প্রকল্প পাচ্ছিল ওই জন্য আমি লিখে দিলাম লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। দ্বিতীয় সদস্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, ওই জন্য লিখে দিয়েছি। তৃতীয় সদস্য না, লক্ষ্মীর ভান্ডার কোনো পাচ্ছিল না। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পুনর্নিয়োগ। যদি বাদ দেওয়া হয় সেটা অফিসাররা 11 নম্বর পেজের লাস্টে ওরা ফিল আপ করবে যদি কোনো কারণে আপনাকে রিজেক্ট করে। এইটা হলো ফর্ম ফিল আপ। লাস্ট যে 12 নম্বর পেজ, সেখানে শুধু আপনার সাইন থাকবে, ওখানে ঘোষণা ও সম্মতি। এখানে কথাগুলো কি লেখা আছে একটু দেখুন, যে কথাগুলো লিখবেন ঠিক লিখছেন কিনা। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধামূলক বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন, ডিক্লারেশন এটা পার্ট, এটা এখানে আপনাকে নিজেকে সাইন করতে হবে। এবার নিচের যে অংশটা আছে এটা অফিসের কাজ। অফিসার যারা বিএলওরা হচ্ছেন বা বিডিও অফিসে বা যারা বসে আছেন তারা সাইন করবেন, তারা রিসিপ্ট করবেন। যদিও রিসিপ্ট কপি কিছু দিচ্ছে না, কিন্তু এখানে একটা পেজ আর একটা দিচ্ছে, যেটা 13 নম্বর পেজ, সেটা আমাদের এখানে বিএলও করছেন, উনি পেজটা দিয়েছেন, উনি নিজেই এগুলো ভরবেন কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করলেন। এখানেও আপনার একটা সিগনেচার থাকবে লাস্টের দিকে, যেটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে যে যে ডকুমেন্টস আপনি জেরক্স দিলেন সেগুলো অবশ্যই ইন্ডিভিজুয়াল সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলা হয়, করে আপনি দেবেন। ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, এগুলো আপনাকে এই 5টা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তার জেরক্স, যদি আপনার পেনশন হোল্ডার হন
আগেও বললাম পিপিওর একটা কপি, আর আপনার নিজস্ব বাড়ি থাকলে তাই বাড়ির দলিলের কিংবা তার মিউটেশনের এক কপি জেরক্স আপনাকে দিতে হবে। এই ডকুমেন্টস গুলো সাবমিট করবেন। আর ডকুমেন্টস কি কি নিল এই পেজটাতে 13 নম্বর পেজ যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা বিএলও বা অফিসের স্টাফ তারা টিক করে এটাকে রিসিভ করে নেবেন। আমাকে কিন্তু কোনো রিসিপ্ট দিল না, হয়তো আপনাদেরকে কোনো কোনো জায়গায় কোনো রিসিপ্ট দিতে পারে, কিন্তু রিসিপ্ট দিচ্ছে না। এবার স্ট্যাটাসে কি করে চেক করবেন আপনার জমা হয়েছে না হয়েছে, তার জন্য অপশন আছে। সেটাও যদি আপনারা জানতে চান কমেন্টস বক্সে লিখবেন, নেক্সট এপিসোডে আমি এটা বলে দেবো, কারণ নইলে এপিসোড অনেক বড় হয়ে যাবে। তো আজকের এই এপিসোড আশা করছি আপনারা বুঝতে পারলেন। তো আমার কথা হচ্ছে সবাই ফর্ম ফিল আপ করবেন, পাবেন না পাবেন সেটা গভর্নমেন্ট ডিসাইড করবে। আপনার কাজ হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করে সাবমিট করা। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই এপিসোডটা সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।